যে কোনো মূল্যে বজায় রাখতে হবে দেশের শান্তি ও শৃঙ্খলা। আর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমনটাই বলেছেন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি। এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়, বাংলাদেশের জনগণের এখন সবাই মুক্ত। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। জাতীয় ঐক্যের ডাক দিয়ে ভোটে পরাজিত রাজনৈতিক দল, প্রশাসন ও দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। আইনের শাসন, অর্থনীতির পুনর্গঠন, কর্মসংস্থান, সংস্কার বিএনপি সরকারের নীতি হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। এছাড়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে রুলস অফ ল অনুসরণের কথাও জানান বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা এই বিজয়কে গণতান্ত্রিক উত্তরণের পথে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার প্রত্যাশা, তারেক রহমানের প্রজ্ঞা ও জনকল্যাণমুখী চেতনা দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আগামী ১৬ তারিখের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ যা পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ১৮ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি প্রায় ১,০০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দীর্ঘ প্রায় ২ দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এখন শুধু শপথের অপেক্ষা। শুক্রবার গভীর রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের ভিত্তিতে এই গ্যাজেট প্রকাশ করা হয়। গ্যাজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ গ্রহণের বিধান রয়েছে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শপথটা কবে হবে সেটা এখন পর্যন্ত আমরা বলতে পারি না, এমনি আমরা প্রস্তুত আছি আর কি। শপথ গ্রহণের পক্ষ, তাদের আপ্যায়ন, তাদের লবি, তাদের স্বাক্ষর, তাদের আইডি কার্ড সব আমরা প্রস্তুত আছি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার। তবে বর্তমান পরিস্থিতিতে গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। আর ১৮ তারিখের মধ্যে মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী ৩ দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই ১৭ তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন। একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশি বিদেশি প্রায় ১,০০০ আমন্ত্রিত অতিথি।
প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000। একদিকে চলছে নতুন সরকার গঠনের তোড়জোড়, পাশাপাশি নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়িও। এর আগে এক ব্রিফিংয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হস্তান্তরে মন্ত্রী পরিষদ বিভাগ কাজ করছে বলেও জানান প্রেস সচিব। অরিজিনাল যেই ডকুমেন্টে রিটার্নিং ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 40 থেকে 50 সদস্যের মন্ত্রিসভা গঠন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে গুরুত্ব পাবেন মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা সম্পন্ন জ্যেষ্ঠ নেতারা। আর প্রতিমন্ত্রী হিসেবে থাকবেন ছাত্রদলের সাবেক এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া তারেক রহমানের সাথে এতদিন নিবিড়ভাবে কাজ করা 4-5 জনকে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে টেকনোক্র্যাট কোটায়। সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হওয়ার পর অন্তত 3 জনকে মন্ত্রিপরিষদে আনা হবে। গত 2 দিন স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলোচনায় এসব বিষয়ে আলাপ করেছেন চেয়ারম্যান তারেক রহমান, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো নেতাই কথা বলতে রাজি হননি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর মায়ের মৃত্যু, দলের চেয়ারম্যানের দায়িত্ব, অতঃপর জনরায়ে বিএনপিকে 2/3 আসনে জয়ী করে রাষ্ট্র ক্ষমতা আনলেন তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের 11তম প্রধানমন্ত্রী। এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। নিরাপদ শহরে চারদিকে আলোচনা কেমন হতে পারে তারেক রহমানের ক্যাবিনেট। দলের স্থায়ী কমিটির সদস্যরা এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। যদিও শনিবার দলের সিনিয়র সদস্যদের গুলশান কার্যালয়ে ডেকে মতামত নেন বিএনপি চেয়ারম্যান। বৈঠকে ছিলেন এমন 2 জন নেতা যমুনা নিউজকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন 2001-06 সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা। সংখ্যাটা হতে পারে 45, যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আব্দুল মঈন খান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এছাড়া আমানুল্লাহ আমান, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আল মিন্টু, বরকতুল্লাহ বুলু, রেজা কিবরিয়া, অ্যাডভোকেট ফজলুর রহমান, নুরুল ইসলাম মনি, এহসানুল হক মিলন, রাশিদুজ্জামান মিল্লাত, আসাদুল হাবিব দুলু, জাকারিয়া তাহির সুমন, দীপেন দেওয়ানের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে। প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, রকিবুল ইসলাম বকুল, অনিন্দু ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, শামা ওয়াইদ, SM জিলানি, শামীম কায়সার লিঙ্কন, হাবিবুর রশিদ, নওশাদ জমিরের নাম আলোচনায়। চমক থাকছে বিএনপির টেকনোক্র্যাট কোটায়। সূত্র বলছে, তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দ একটি দৈনিক পত্রিকার সম্পাদককে। তিনি রাজি না হলে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির রিজভী বা মাহাদি আমিন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বিবেচনায় আছেন ডক্টর এনামুল হক চৌধুরী, পররাষ্ট্রে হুমায়ুন কবির ও ক্রীড়ায় সাবেক অধিনায়ক আমিনুল হক। প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদেরও মন্ত্রণালয়ের বিবেচনা রাখছে বিএনপি। আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, নুরুল হক নূর, জুনাইদ সাকি ও মাহমুদুর রহমান মান্নার সম্ভাবনার কথা জানিয়েছেন নেতারা। শামা ওবায়দ ছাড়াও সংরক্ষিত নারী আসন থেকে কয়েকজন মন্ত্রী পরিষদে ডাক পেতে পারেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হওয়া 7 জনের বিষয়ে বিএনপি উদার হলেও এখনই দলে ফিরছেন না তারা। তবে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কৃত হওয়া নেতাদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর বলে জানিয়েছেন স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 2টি পৃথক বার্তায় তাদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। জামায়াত আমিরের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেছেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত জামায়াত ইসলামের রাজনৈতিক শিষ্টাচার, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। আর পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে
তার সম্পর্কে বলেন যে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এদিকে শনিবার বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপির 3 নেতার সাথে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম, দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। সামগ্রিক ফলকে স্বীকৃতি দিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি, যেখানে বলেন, নির্বাচনের ফলাফল নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি ক্ষমতাকে প্রশ্ন করাই হবে জামায়াতের লক্ষ্য। বলেন, এর মাধ্যমে ভবিষ্যতের জন্য দায়িত্বশীলতা অর্জনের পথ সুগম হবে। এদিকে সকালে আরেক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে নিরীহ নাগরিক ও ভোটাররা সহিংসতার শিকার হচ্ছেন। এই সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বলেন, যে জাতি সদ্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে, সেই জাতির বুকে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই। এসব ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, প্রতিযোগিতামূলক, বিশ্বাসযোগ্য, দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে বলে মূল্যায়ন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউর পর্যবেক্ষক দলের। সকালে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্সি জাবস নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ধাপ। 2008 সালের পর প্রথমবারের মতো নির্বাচন হয়েছে প্রকৃত অর্থে এবং নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে মিশন প্রধান বলেছেন, পেশাদারিত্ব আর স্বচ্ছতার সাথেই কাজ করেছে নির্বাচন কমিশন। Upholding the rights parliamentary delegation, which is there, and of course, we still expect that the Bangladesh authorities will, solve those issues as transparently and as fast as possible. সংস্কারের পক্ষে গণরায় এসেছে। বেশিরভাগ মানুষই আর পুরনো ব্যবস্থা ফিরে যেতে চায় না বলেই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচিত নতুন সরকারে থাকবেন কিনা সে প্রশ্ন খানিকটা এড়িয়ে যান তিনি। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোট। এতে 68% ভোটার গণভোটের পক্ষে বা হ্যাঁ ভোট দিয়েছেন, আর না ভোট দেন 31% ভোটার। ভোটের 2 দিন পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। বলেন, 16 বছরের অনাচারের বিরুদ্ধে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও অঙ্গীকার থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। আলী রিয়াজ জানান, নির্বাচিত সংসদ সদস্যরা 2টি বিষয়ে শপথ নেবেন, একটি জাতীয় সংসদ আর অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতি নাকি আসন ভিত্তিক হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর। উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে, সেহেতু এটা করতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদ, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটু সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে। অন্তর্বর্তী সরকারের কেউ নতুন সরকারে থাকছেন কিনা সেই প্রশ্নের উত্তর দেন আলী রিয়াজ। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথাটা ইউনূস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও আরেক বিশেষ সহকারী মনির হায়দার। আমি আপনাদেরই লোক, আপনাদের হয়েই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে সম্পর্কিত হয়েছিলাম। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। কারচুপি করে ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থীকে হারানো হয়েছে। এই আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আমিনুল হক।
আর সে পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে গ্যাজেট স্থগিত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন। পল্লবীতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বললেন, সরকার একটি দলকে ঢাকার আসনগুলো বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। ঢাকা 16 আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ছিল। নির্বাচনে দায়িত্বরতরা জামায়াতের পক্ষ নিয়েছে। কয়েকটা কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে। ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে। জানান 11 তারিখ রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গেছে। কয়েকটি কেন্দ্র টার্গেটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করেছে জামায়াত প্রার্থী। তার অভিযোগ, ফলাফলকে মেকানিজম করতে সরকারি মহল থেকে কাজ করেছে। সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। প্রধান নির্বাচন কমিশন চাইলে এই গেজেটটি স্থগিত করে তিনি আবার এটি পুনর্গণনা তিনি করতে পারেন। দেশের কয়েক জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে মোটরসাইকেলে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে 2 জনের প্রাণ গেছে। একের পর এক ছোড়া হচ্ছে ইট পাটকেল। নাটোরের বড়াই গ্রামে দেশীয় অস্ত্র হাতে এভাবেই চলে দুপক্ষের সংঘাত। এর মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনায় এলাকার শান্ত পরিবেশ পাল্টে যায় আতঙ্কে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামাত কর্মী সাব্বিরকে মারধর করে তারা। এর জেরে আজ সকালে বিএনপি নেতা আসাফ সরকারকে মারধর করে জামাত কর্মীরা। এরপরই তুমুল সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর, আহত হয় 6 জন। আমার আব্বুরা যে ওখানে গিয়েছে, অমনি ওরা ওখানে ক্ষিপ্ত যে আমার আব্বুরা নাকি ওদের মারছে, কিন্তু আমার আব্বুরা মারে নাই ওদের, এটা ওদের ধারণা। এই ধারণা নিয়ে এসে ওরা আমাদের আব্বু, আমার চাচা এবং আমার বড় আব্বুর এই 3 বাড়ি ভাঙচুর করি। ওখান থেকে গাড়ি পাঠালো যে এসো আমরা বসে মীমাংসা করব। রাস্তায় ওরা এদিকে অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়েছিল। এটা আসলে মানে ষড়যন্ত্র আর কি। খবর পেয়ে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের পাঠানো হয় হাসপাতালে। আটক করা হয় 4 জনকে। সালিশ বৈঠকে যাওয়ার পথে যেন একজনকে আঘাত করে যে কেউ, এই আঘাতের সংবাদ ছড়িয়ে পড়লে পরবর্তী সময়ে 2 পক্ষ তারা বিবাদে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। এছাড়া নাটোরের সিংড়ায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীসহ 10 জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। তুমি ধানের শীষে ভোট দিচ্ছেন কি জন্য? ফুল হারাই গেছে, আবার আমাকে কইতে যে 2 দিন গেলে তোমাকে একবারে থুব না। চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে 2 জনের। পুলিশ জানায়, স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। হঠাৎই বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আলামিন ও জিহাদ। এ সময় গুরুতর আহত হয় 3 জন। তাদেরকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবি। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে হতাহতরা জুলাই আন্দোলনের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই গ্রামে কালামের বাড়িতে একটি একাধিক ককটেল হয়তো বিস্ফোরণ হয়েছে, যে বিস্ফোরণে স্পট ডেতে 2 জন নিহত। খবর পাওয়ার পরপরই পুলিশ আসছে। মূলত ফার্স্ট রেসপন্ডার হিসেবে বিজিবি এসেছিল, পুলিশ এসছে এবং আমাদের বোম টিম আসতেছে, বোম ডিসপোজাল টিম আসতেছে। বাজার দখলের লড়াইয়ের উত্তেজনা ছড়ালো ফরিদপুরে। ময়েনদিয়া বাজারের আধিপত্য বিস্তার নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সাথে তুমুল সংঘর্ষ হয় সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া, জিহাদ মিয়ার সমর্থকদের। 2টি বাড়িতে অগ্নিসংযোগ এবং 12টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটও করা হয়। আহত 20 জনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।
দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা কিছুটা বড় হয়। এরপরেই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকুকরাইলে আক্তার পক্ষের খালেক ব্যাপারীর ছেলে রানার ওপর হামলা করে হাসান মুন্সি পক্ষের কয়েকজন। এতে রানার ডান হাত ভেঙে যায়। সেই জেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষের লোকজন। পরে টর্চ লাইট জ্বালিয়ে 2 ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় যৌথ বাহিনী। এছাড়া পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে রুহুল আমিন নামে এক ব্যক্তির বসতঘর ও কৃষি যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় 2 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিভিন্ন জেলা উপজেলায় প্রতিপক্ষের আক্রমণের শিকার হচ্ছে জামায়াতের এজেন্ট সমর্থক নারীরা, এমন অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, যারা সর্বোচ্চ আসন পেয়েছেন তারা নেতাকর্মীদের সহিংসতা রুখতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না। বিকেলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে আরও বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে, অন্তত 30টি আসনে কারচুপি, অনিয়ম এবং ভোট জালিয়াতি হয়েছে বলেও আবার অভিযোগ করেন। বলেন, ঢাকার কিছু আসনে ফলাফল দিতে অনেক দেরি হয়েছে, আবার কিছু জায়গায় তড়িৎ গতিতে ফলাফল দেওয়া হয়েছে। যেসব আসনে অনিয়ম হয়েছে, ভোট পুনর্গণনার জন্য সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিভিন্ন জেলাগুলোতে, উপজেলাগুলোতে, বিভিন্ন এলাকায় আমরা মারাত্মক ধরনের আক্রমণের শিকার হচ্ছি। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর, আমাদের এজেন্টদের উপর, ক্ষেত্র বিশেষে মহিলাদের উপর হামলা করা হচ্ছে। রাজশাহী 3 পবা মোহনপুর আসনে নির্বাচন শেষে জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির বিজয়ী প্রার্থী। এ সময় দুজন পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বেলা 12টার দিকে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক আবুল কালামের বাসায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় দুজন একে অপরকে মিষ্টিমুখ করান। পরে রাজশাহী 3 আসনের রাজনৈতিক সম্প্রীতির বিষয়ে অবহিত করেন, আর সেই সাথে জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নে একে অপরকে সহযোগিতার আশ্বাসও দেন। নোয়াখালী 6 আসনের বিএনপির পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় অনিচ্ছাকৃত অভিযানের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। গতরাতে হাতিয়া থানার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় নৌবাহিনী ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এ সময় ক্যাম্পে হামলা হয়েছে মনে করে বাইরে বেরিয়ে আসেন বাহিনীর সদস্যরা। বিএনপি নেতা মাহবুবুর রহমান শামীমের বাড়ির দিকে দুষ্কৃতিকারীরা দৌড়ে যায় এবং নৌবাহিনীর সদস্যরা তাদের পিছু নেয়। অভিযুক্তদের ধরতে গিয়ে শামীমের বাড়ির কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শামীম বাড়ির বাইরেই অবস্থান করছিলেন, আর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌবাহিনীর সদস্যদের সাথে তিনি কথা বলেন এবং আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে, দুঃখ প্রকাশ করে। ভোট পুনর্গণনার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে রংপুর 4 আসনের হারাগাছ, কাউনিয়া, পীরগাছায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী সমর্থকরা। লাঠি হাতে বিক্ষোভে অংশ নেয় তারা। এই হারাগাছার প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করা হয়। একই সময় পীরগাছায় বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙা ও আফসার আলী প্রামাণিকের নেতৃত্বে বিক্ষোভ হয়। এছাড়া কাউনিয়ার বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বিজয়ী প্রার্থী আক্তার হোসেন কারচুপি করে জয় পেয়েছেন। পুনরায় ভোট গণনার দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা। অন্যদিকে ভোট গণনার পক্ষে মত দিলেও বিজয়ী প্রার্থী আক্তার হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি ভেঙে অবরোধ করা হচ্ছে, তবে সহিংসতা হলে কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ফল দিতে বিলম্ব করে হঠাৎ করে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে প্রার্থী এমদাদুল হক ভরসাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় সূক্ষ্ম কারচুপির মাধ্যমে সে বিজয়ী ঘোষণা করে নিয়েছে টাকার লেনদেনের মাধ্যমে। ফলাফলটা যেটা দিয়েছে এটা আমরা পূর্ণ
গণনা চাই। এইটা হলো আমাদের মূল কথা। এই পূর্ণ গণনার মধ্যে কিন্তু আমার সঠিক রেজাল্ট বেড়ে আসবে। ভোট পুনর্গণনা দাবি করতে পারেন, কিন্তু সেটা হতে হবে ডিসেন্টলি, আইন মেনে, এখানকার বিধি নিষেধ যা কিছু আছে সব কিছু মেনে সেটা হতে হবে। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনের ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে এবং এই ভোট পুনর্গণনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। কুষ্টিয়া ৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী আফজাল হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সকালে উপজেলার মারুগাছ গ্রামে এই ঘটনা। পুলিশ জানায় প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মুশতাক মিয়ার ছেলের মধ্যে বিবাদ। এরই জেরে উভয় পক্ষ মসজিদের মাইকে আজ সকালে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১ ঘণ্টা ব্যাপী চলা সংঘর্ষে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। নষ্ট হয়ে গেছে ইমরান খানের ডান চোখের ৮৫% দৃষ্টিশক্তি। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর এমন দাবির পরিপ্রেক্ষিতেই তার সমর্থকরা বিক্ষোভে নামে। পোস্টার, ব্যানার হাতে সরকার বিরোধী স্লোগান দেয়। করাচির পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। জানা গেছে গেল অক্টোবর থেকেই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন ইমরান খান। তার দল পিটিআইয়ের অভিযোগ, কারাবন্দী অবস্থায় ইমরান খানের চিকিৎসায় ব্যাপক অবহেলা করা হচ্ছে। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রয়। গাজা যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষ করে জুরি বোর্ডের চেয়ারম্যান নির্মাতা ওয়েম ওয়ান্ডার্সের মন্তব্যের জেরেই সৃষ্টি হয়েছে বিতর্ক। এই নির্মাতার মতে শিল্পীকে রাজনীতি থেকে দূরে থাকা উচিত। তবে অরুন্ধতীর মতে শিল্পকে রাজনীতি থেকে আলাদা রাখার কথা বলা মানে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা বন্ধ করে দেয়া। গাজায় যা ঘটছে তাকে তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বলেই উল্লেখ করেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প, রাজনীতি, নৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পবিত্র মাহে রমজানের আগমনকে ঘিরে পুরো মুসলিম বিশ্বে একেবারে উৎসবের আমেজ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু করে ইয়েমেন, তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে নানা আয়োজন চলছে। মসজিদগুলোতে চলছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আর মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। ঘরে ঘরে চলছে খাদ্য সামগ্রী সংগ্রহের কাজ। রঙিন বাতি এবং নান্দনিক সাজসজ্জায় সেজে উঠছে বাড়িঘর। জায়নামাজ, আতর, ধর্মীয় পোশাকের দোকানেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কোমল পানীয়র খালি ক্যান কেটে বিশেষ আকৃতি দিচ্ছে শিশুরা, আর তাঁবুর সাথে তা টাঙিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। গাজার শরণার্থী শিবিরে এভাবেই চলছে পবিত্র মাস রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি। কেবল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নয়, বিশ্বজুড়ে উৎসবের আমেজ মুসলিম উম্মার পবিত্র এ মাসকে ঘিরে। ইয়েমেনের মসজিদগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। আলোকসজ্জায় সাজানো হচ্ছে ঘরবাড়ি, বাজারগুলোতেও উপচে পড়া ভিড়। ইয়েমেনিরা সাধারণত রমজানের প্রস্তুতি নিয়ে খুবই উৎসাহী থাকে। খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে গৃহসজ্জা সবকিছু বেশ আনন্দের সাথে করে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্কেও জোরে সোরে চলছে রহমতের মাসকে বরণ করে নেয়ার আয়োজন। মসজিদে মসজিদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের সুবিধায় নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা। আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও চলছে পবিত্র রমজানের প্রস্তুতি। ধর্মীয় পোশাক, জায়নামাজ ও আতরের দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় কিছুটা হিমশিম খাচ্ছেন অনেকেই। পবিত্র এই মাসে ওমরার জন্য মুখিয়ে থাকেন মুসলমানরা, তাই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম দেশেই মাহে রমজানকে ঘিরে চলছে নানা আয়োজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।
টি-20 বিশ্বকাপের খবরে দিনের প্রথম ম্যাচে ওমানকে 96 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। আইরিশদের দেয়া 236 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 139 রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। শুরুতে টিম টেক্টরকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। উইকেটে টিকেই থাকতে পারেনি রস অ্যাডার, হেডি টেক্টর, কার্টিস ক্যাম্ফার। এরপরে লোরকান টেকার এবং গ্যারেট ডেলানি মিলে 101 রানে জুটি করেন। 51 বলে 94 রান করে অপরাজিত থাকেন টেকার, আর ডেলানি করেন 30 বলে 56 রান। শেষ দিকে জর্জ ডকরুলের 9 বলে 35 রানের ক্যামিওতে 5 উইকেটে 235 রান সংগ্রহ আয়ারল্যান্ডের। পাহাড় সম রান তারা করতে নেমে শুরুতেই 24 রানে 2টি উইকেট হারিয়ে বসে ওমান। এরপর 73 রানের জুটি গড়ে দলটির ম্যাচে ফেরার চেষ্টা, তবে আমির খালেমের 50 এবং হাম্মাদ মির্জার 46 রান ছাড়া আর কোনো ব্যাটার টিকতেই পারেনি আইরিশ বোলারদের সামনে। ব্যাটারদের আসা যাওয়ার এই মিছিলে শেষ পর্যন্ত 139 রানে থামে ওমানের ইনিংস, আর 96 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। তিন দিন ছুটি থাকার পর সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে। জাতীয় সংসদ ও গণভোট আয়োজন উপলক্ষে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই টানা 3 দিন ছুটি ঘোষণা করা হয়, আর এর ফলে এই টানা 3 দিন বন্দরের আমদানি রপ্তানি সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং বন্দর এলাকায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংকের সহযোগী ব্যবস্থাপক অসিত কুমার সান্যাল জানিয়েছেন, সকালেই শ্রমিকরা বন্দরে প্রবেশ করেছেন, পণ্য ওঠা নামানোর কাজ চলছে। ভোটের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাত্রী গমনাগমন হিলি স্থল কাস্টম স্টেশন দিয়েও বন্ধ ছিল, কিন্তু অদ্য শনিবার আজকে থেকে আবার যাত্রী এবং মালামাল আমদানি ভারত থেকে আবার যথারীতি চালু হয়েছে। আজ 14 ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে রঙের ছোঁয়া লাগে। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সকাল থেকেই বসন্ত উদযাপন শুরু হয়। জাতীয় বসন্ত উদযাপন পরিষদের আয়োজনে নানা বয়সী মানুষ অংশ নেয় এবং বসন্তের গান, নাচের তালে মাতোয়ারা সবাই। নির্বাচনের ঠিক একদিন পরেই এমন আয়োজনে মানুষের মনের সব কালো মেঘ প্রশমিত হয়েছে, তেমনটি জানালেন দর্শনার্থী অতিথিরা। প্রতি বছরের মতো আমরা আবারও বসন্তের প্রকৃতির সাজ বসন্তে আমরা সেজে উঠেছি। আজকের এই উৎসবে এসে অনেকদিন পরে মন খুলে গান শুনতে পারছি মনে হচ্ছে। এই যে ঋতুপ্রিয় বাঙালি, উৎসবপ্রিয় বাঙালি, সেই উৎসব যে আলো, ছটা, রং, সেই দুটিটা সবার কাছে পৌঁছে দিতে চাই। বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করা হলো চট্টগ্রামে। প্রকৃতির রঙে নিজেদের রাঙাতে বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবিতে সকাল থেকে সব শ্রেণী পেশার মানুষ বসন্ত বরণ উৎসবে মেতে ওঠেন। নাচ গান আর কথামালায় আনন্দমুখর পরিবেশে চলে বসন্ত বন্দনা। উৎসবে নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ফাগুনের প্রথম দিনে এই বসন্ত বরণে বাসন্তী সাজে সকাল থেকেই নগরীর পাহাড়তলির শহীদ ওয়াসিম আকরাম পার্কে আসতে থাকেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। ভায়োলিনের সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন। দিনব্যাপী কথামালা, একক, দ্বৈত ও দলীয় নাচ, গান, আবৃত্তি, তবলা, লহরা সহ নানা আয়োজনে বাদ ভাঙা উচ্ছ্বাসে মাতেন সবাই। প্রোগ্রামের জন্য আমরা অনেকদিন ধরে প্র্যাকটিস করছি, রিহার্সাল করছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে। সকল নৃত্যশিল্পী অনেক একসাথে অনেক আনন্দ করে। তারপর আজকে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একসাথে পালন করা হয়। খাওয়া হয়, নাচে করবো, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সবাইকে মাঝে রাখবো, এটা হচ্ছে সবার কাছে শুভকামনা। বেলা বাড়ার সাথে সাথে পার্কটি পরিণত হয় সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায়। উৎসবে নতুন মাত্রা যোগ করে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই উৎসবে মাতেন অনেকে। প্রকৃতিকে আমরা বরণ করার জন্য সবাই
বসন্তের সাথে ভালোবাসা কিভাবে আর কি একত্রিত হয় বা কিভাবে আর কি সবাই মিলে এনজয় করে ওই জিনিসটা আর কি ভালোভাবে হলে ভালোই হয়। অনেক ভালো লাগছে আজকে এই দিনটা। মেয়েকে নিয়ে আসছি, আমার মেয়েও অনেক খুশি হয়েছে। আসলে সবসময় তার আসে হয় না, এই বছর প্রথমে আসলাম। সুন্দরভাবে উদযাপন করতেছে দিনটিকে, সবাই নাচানাচি করতেছে, আনন্দ করতেছে, মনও ভালো লাগতেছে। বাঙালির উৎসবগুলোকে সাধারণ মানুষের কাছে বর্ণিল করে তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় কাজ করবে নতুন সরকার বলে মন্তব্য করেন সিটি মেয়র। যে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আমরা সাংস্কৃতিক কর্মীদেরকে এবং সংগঠনগুলোকে নিরাপত্তা দিতে পারবো, পাশাপাশি তাদেরকে লজিস্টিক সাপোর্টও দিতে পারবো এবং আর্থিকভাবে তাদেরকে আমরা অবশ্যই তাদের স্টেবল করতে পারবো বলে আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল সব খবরের সব আপডেটে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন।